দূরত্ব নির্ণয় করার সূত্র তোমরা শিখেছো, এটা প্রিভিয়াস ক্লাসে, অর্থাৎ এসসি তো তোমাদের এই দূরত্ব নির্ণয় করার সূত্র ছিল, তোমরা এটা জানো। মানে এসএসসি থেকে তোমরা দূরত্ব নির্ণয় করার সূত্র জানো, মানে দুইটা বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমাদের 3 থেকে 12 পর্যন্ত মানে টোটাল চ্যাপ্টারটাই আমাদের শেষ হয়ে যাবে। দেখো, তো এখানকার অঙ্কগুলি অত্যন্ত সহজ, মানে এগুলা অঙ্কের পর্যায়ে না, একদম সহজ সহজ অঙ্ক, মানে কিছুই না আর কি বলা চলে, শুধু মধ্যবর্তী দূরত্বটা বের করা, এর বাইরে কিন্তু আর কিছু না। আচ্ছা, যেমন মনে করো আমরা এখান থেকে 3 থেকে তো শুধুমাত্র দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবো, এটা আমরা সবাই করতে পারবো। তাহলে চলো এখান থেকে আমি একটু শুরু করতে চাচ্ছি এই মুহূর্তে। মনে করো 5 নাম্বার একটু শুরু করি, 5-এর মনে করো 3 নাম্বার, সব একদম সহজ, এখানে জটিল কিছুই না, খুব অত্যন্ত সহজ অঙ্ক। দেখো 5-এর 3 নাম্বার শুরু করি। 3 নাম্বার এই কারণে করাচ্ছি না কারণ দুইটা বিন্দু দূরত্ব, এই 5 নাম্বার অঙ্ক বা সব অঙ্কের ক্ষেত্রে এই কাজটা আমরা একটু করবো। দেখো ওকে, তাহলে আমরা একটু এই মুহূর্তে চলে এসেছি। দেখো 5-এর 3 নাম্বার, তো 5-এর 3 নাম্বার দেখো কি হলো, এখানে কোশ্চেনে কি বলা হলো, কোশ্চেনে বলা হলো এখানে দেখো 3টা বিন্দু দিয়ে দেওয়া আছে, এই জায়গাতে 3টা বিন্দু দেওয়া আছে, বলো এত এত বিন্দু ত্রয় একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু হলে ওই ত্রিভুজের কেন্দ্র নির্ণয় করতে বলছে। এখন তোমাদের প্রথমেই জানা দরকার বা বোঝা দরকার পরিকেন্দ্র কাকে বলে। তো অবশ্যই এসএসসি লেভেলে পরিবৃত্ত পড়েছো, তোমাদের কি মনে আছে যে পরিবৃত্তের ডেফিনেশনটা, পরিবৃত্তের ডেফিনেশনটা কি মনে আছে তোমাদের? জি স্যার, বৃত্ত দিয়ে যায় ত্রিভুজের 3টি বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো বৃত্ত ত্রিভুজ 3টি বিন্দু বলতে ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দু দিয়ে যায়, তাহলে কথাটা কি হচ্ছে, যদি কোনো বৃত্ত ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দু দিয়ে যায় তাহলে ওই বৃত্তকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত, আর ওই বৃত্তের যে কেন্দ্র থাকে আমরা বলি পরিকেন্দ্র, আর ওই বৃত্তের যে ব্যাসার্ধ থাকে তাকে বলি পরিব্যাসার্ধ। কয়েকটা বিষয় দেখো, তাহলে কি কি বললাম, যে কোনো বৃত্ত যদি ত্রিভুজের 3টা শীর্ষ বিন্দু দিয়ে যায় তাহলে ওই বৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলবো, ওই বৃত্তের ব্যাসার্ধকে পরিব্যাসার্ধ বলবো, ওই বৃত্তকে আমরা বলবো পরিবৃত্ত। ঠিক তেমনি ত্রিভুজে 3টি শীর্ষ বিন্দু এখানে বলে দেওয়া আছে, তো এমন অবস্থায় ওই বৃত্তের পরিকেন্দ্র, দ্যাট মিন্স ওই বৃত্তের কেন্দ্রটা আমাদেরকে বের করতে হবে, এটাই হলো কোশ্চেন। দেখো তো কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম কিনা? জি স্যার, কোশ্চেনটা তো বুঝতে পেরেছি আমরা, না? আচ্ছা, তার মানে আমরা এখান থেকে যদি একটু শুরু করি আর কি। দেখো তাহলে প্রশ্নমালা 3.1, প্রশ্নমালা 3.1, তাহলে আমরা 5 নাম্বার 5-এর 3 নাম্বার ম্যাথে একটু চলে আসলাম। দেখো কি বলা হলো, তাহলে এই যে 2-3টা বিন্দু যে দেওয়া আছে, আগে আমরা একটু চিত্র তৈরি করে, তোমরা তো কম্পাস দিয়ে সুন্দর করে বৃত্ত, তো আমি এখানে আগে একটা বৃত্ত এঁকে নেই, না হলো ভাববা যে হইছে বৃত্ত, ঠিক আছে। এখানে মনে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, তো আমরা এখানে আগে এর ত্রিভুজ তৈরি করে নিব। আমরা এভাবে যেমন খুশি তেমন আঁকলাম একটা বৃত্ত, আর আমরা এখানে এই যে বিন্দু দিচ্ছি এই বিন্দুগুলোকে একদম স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে যদি দাও, যে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট বিবেচনা করে দিতে পারো, সেক্ষেত্রে তোমার অনেক সময় লাগবে, আর যদি তুমি নর্মালি এভাবে এঁকে দাও তাতেও কোনো সমস্যা কিন্তু নেই। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা বিবেচনা করছি সি। আচ্ছা, এবার বিবেচনা করলাম কেন্দ্র হচ্ছে আলফা বিটা, শীর্ষবিন্দু মনে করো এখান থেকে এভাবে দেই DEF, তো একটাকে আমরা মনে করো ডি, এখানে 1,2, এটাকে মনে করলাম ই, এটা হচ্ছে 3,-4, আর এখান থেকে মনে করলাম দেখো এফ, এটাকে মনে করলাম এখানে 5-, তাহলে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আমরা তৈরি করলাম। আমাদের ডেফিনিশন অনুযায়ী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু একটা বৃত্ত গমন করেছে, যে বৃত্তকে আমরা বলছি পরিবৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্র পরিকেন্দ্র, তাকে আমরা সি দিয়ে ডিফাইন করেছি। যেহেতু আমরা এই সিকে বের করতে চাই, কেন্দ্র অর্থাৎ পরিকেন্দ্র বের করতে চাই, আমরা এর স্থান অঙ্কটা ধরে নিয়ে এসেছি। ওকে, তাহলে এভাবে একটু লিখবো, মনে করি এভাবে লিখবো। দেখো DF ত্রিভুজের
ত্রিভুজের এখানে ডি হচ্ছে দেখো 1,2, এখানে ই হচ্ছে 3,-4, এবং এখান থেকে আমরা বলবো এফ হচ্ছে দেখো 5,-6, এবং এবং দেখো পরিকেন্দ্র, এবং এখান থেকে লিখবো পরিকেন্দ্র সি আলফা বিটা, এটা ধরে নিলাম। আচ্ছা, পরিকেন্দ্র যখন ধরে নিলাম তখন আমরা যদি এগুলোকে একটু যোগ করে দেখো, এগুলোকে যোগ করে দেই, তাহলে এগুলোকে আমরা কি বলবো? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ। তাহলে দেখো বৃত্তের এই যে পরিব্যাসার্ধ, এরা কি সবাইকে সমান হবে না? জি স্যার, এগুলো তো ব্যাসার্ধ, জি তাই? স্যার, সব সমান হবে, জি সবাই স্যার। সমান হবে। তার মানে আমরা এখানে কিন্তু ওই ডেফিনেশন অনুযায়ী বলে দিতে পারি যে সিডি, সিই, সিএফ এরা হচ্ছে আমাদের সমান, কিন্তু আমরা বলেই দিতে পারি, তাই তো? তা এখান থেকে এভাবে বলবো যে এখানে এরা কিন্তু সমান হচ্ছে, এখানে সিডি, এখানে দেখো সিই, আর এখানে দেখো সিএফ, এরা কিন্তু সমান হবে। এখন ব্যাপার হচ্ছে, তো দেখো আলফা বিটা এটা হচ্ছে অজানা, এই অজানায় আমরা জানতে চাই। তাহলে আলফা বিটা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে এরকম আলফা বিটা রিলেটেড আমাদের দুইটা সমীকরণ প্রয়োজন হবে। সেই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব, আর সমাধান করে এর পরেই হচ্ছে আমরা এই আলফা বিটাকে বের করতে পারবো, অর্থাৎ কেন্দ্র সি কে বের করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে তিনটা জিনিস সমান, তো দুইটা নিয়ে কাজ শুরু করব। আমরা এখান থেকে সাপোজ যে কোনো দুইটা নিব, আমি সিডিসিই নেই, তুমি অন্য কিছু নাও, কোন সমস্যা নেই, যে কোনো দুইটা নিব। এরপরে আবার আরো দুইটা নিব, এই দুইটা নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করি। তাহলে এখান থেকে দেখো সিডি, তার মানে সি থেকে ডি এর ডিস্টেন্স, আর ডিস্টেন্স তোমরা জানো কটিদ্বয় অন্তর, আর ভুজদ্বয় অন্তর, আর কটিদ্বয় অন্তর, অর্থাৎ এইটা বিয়োগ এইটা, সূত্র তো তোমরা জানো, তাই না? পি ছিল x1 y1, আর কিউ যদি হতো আমাদের x2 y2, পি কিউটা কত হতো? √x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার। এটাই তো আমাদের সূত্র ছিল, তাই না? ওয়েটিং রুমটা একটু দেখেন স্যার। ওয়েটিং রুমে কেবল তো অ্যাকসেপ্ট করলাম, নাই কেউ, এই মাত্রই নিলাম। ওই মাঝে দেখবা বোর্ড থেকে এদিকে চলে আসে ওয়েটিং লিস্টটা দেখার জন্য আর কি। আচ্ছা, তার মানে আমরা সূত্রটা প্রত্যেকেই জানি। তাহলে চলো আমরা এখান থেকে একটু সিডিটা বের করে এলি। তার মানে আলফা -1 হোল স্কয়ার, এখানে দেখো বিটা -2 হোল স্কয়ার, আর এখান থেকে চলে আসো আমরা সি বের করতে চাই, তাহলে আলফা -3 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাসে প্লাসও এক লিখলাম, আলফা -1 হোল স্কয়ার, বিটা -2 হোল স্কয়ার, এখানে আলফা -3 হোল স্কয়ার, বিটা +4 হোল স্কয়ার। ওকে, এবার রুটকে আমরা বর্গ করে দেব, তাহলে রুটটা উঠে যাবে। আলফা -1 হোল স্কয়ার, বিটা -2 হোল স্কয়ার, আলফা -3 হোল স্কয়ার, বিটা +4 হোল স্কয়ার। এখান থেকে লিখলাম দেখো বর্গ করে। আচ্ছা, এবার এখান থেকে চলো সূত্র লিখে ফেলি, আলফা স্কয়ার 2 আলফা +1 বিটা স্কয়ার -4 বিটা +4 আলফা স্কয়ার 6 আলফা +9 বিটা স্কয়ার 8 বিটা প্লাস হচ্ছে 16, এভাবে আমরা লিখে ফেললাম। এবার চলো আমরা সবগুলিকে একটা সাইডে নিয়ে নেই, সবাইকে আমরা একটা সাইডে একটু নিয়ে নেই, তাহলে একটু দেখো কি চলে আসবে। এখানে আলফা স্কয়ার, এখানে বিটা স্কয়ার 2 আলফা 4 বিটা, এখানে 4 আর 1 5। আচ্ছা, প্রয়োজনে একটা লাইন একটু বেশি লিখি, আলফা স্কয়ার বিটা স্কয়ার 6 আলফা 8 বিটা প্লাস হচ্ছে 25। এবার সবাইকে একটা সাইডে নিয়ে যাই, আলফা স্কয়ার বিটা স্কয়ার 2 আলফা 4 বিটা, এখানে +5 মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার 6 আলফা 8 বিটা -25 = 0। তাহলে এখান থেকে আলফা স্কয়ার বিটা স্কয়ার বাদ চলে গেল, -2 আলফা +6 আলফা 4 আলফা -4 বিটা -8 বিটা 12 বিটা +5 -20 -25 -20 = 0। তো আমরা দেখতেই পাচ্ছি এটাকে একটু ছোট করতে, আমরা যদি 4 কমন নিয়ে নেই তাহলে দেখো এটা একটু ছোট হয়ে যাবে। তাহলে চলো আমরা এখান থেকে একটু 4 কমন নিয়ে নেই,
তাহলে 4 যদি কমন নেই তাহলে কত আসবে আলফা, এখানে আসবে 3 বিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যে আমরা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আলফা মাইনাস 3 বিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। জাস্ট আমরা একটা নাম্বারিং করে রাখলাম এখানে। ওকে, দেখো এইটা তো আমাদের কোনো সমস্যা নাই। তাহলে সিডি ইকুয়াল টু সি করেছি, চলো সি ইকুয়াল টু সিএফ কে আবার এরকম আমরা ধরে নিই, মানে সমান। তাহলে এখান থেকে চলো আবার, তাহলে এই জায়গা থেকে একটু লিখবো, দেখো আবার এখান থেকে লিখলাম হচ্ছে সি ইকুয়াল টু সিএফ। দেখ, এটা তো তোমরা তুলতে পেরেছো মনে হয় না, সি ইকুয়াল টু সিএফ। চলো সি ইকুয়াল টু সিএফ এটা আমরা একটু এখন বের করে ফেলি। তার মানে সিই আসবে আলফা মাইনাস 3 হোল স্কয়ার, আর এখান থেকে চলে আসবে বিটা প্লাস 4 হোল স্কয়ার। দেখো, তার মানে আলফা মাইনাস 3 হোল স্কয়ার, আর এখানে আসবে বিটা প্লাস 4 হোল স্কয়ার। এখানে দেখো আলফা মাইনাস 5 হোল স্কয়ার, আর এখানে বিটা প্লাস 6 এই জায়গায় হোল স্কয়ার। তাহলে আলফা মাইনাস 5 হোল স্কয়ার, আর এখানে বিটা প্লাস 6 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানেও আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলে দেখো আলফা মাইনাস 3 হোল স্কয়ার, বিটা প্লাস 4 হোল স্কয়ার, আলফা মাইনাস 5 হোল স্কয়ার, বিটা প্লাস 6 হোল স্কয়ার। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে হোল স্কয়ারের সূত্র ভেঙে দিয়ে ঠিক ওরকম 1 নংয়ের মতো আরেকটা ইকুয়েশন আমরা তৈরি করে ফেলি। আলফা স্কয়ার মাইনাস 6 আলফা প্লাস হচ্ছে 9, এখানে বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16, এখান থেকে দেখো আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 25, আলফা স্কয়ার মাইনাস 10 আলফা 25, এখানে বিটা স্কয়ার 12 বিটা প্লাস 36, বিটা স্কয়ার 12 বিটা 36। তাহলে চলো এখান থেকে কত আসবে, আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 6 আলফা 8 বিটা প্লাস 25, আবার এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস 10 আলফা 12 বিটা, আর এখানে দেখো 1 5, আর এখানে আসবে 6। ওকে, তাহলে দেখো এবার সবগুলিকে এক সাইডে নিয়ে আসি আমরা। এক সাইডে নিয়ে এখানে আর একটা আমরা নাম্বারিং তৈরি করে ফেলি। তার মানে এখান থেকে দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 6 আলফা 8 বিটা 25 মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস 10 আলফা 12 বিটা মাইনাস 61 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দেখো আলফা স্কয়ার বিটা স্কয়ার বাদ চলে গেল, মাইনাস 6 আলফা প্লাস 10 আলফা, তার মানে এখানে দেখো 4 আলফা, মাইনাস 6 আলফা 10 আলফা 4 আলফা। এবার এখানে দেখো 8 বিটা মাইনাস 12 বিটা মাইনাস 4 বিটা, আর এখান থেকে যদি আমরা করে ফেলি একটু দেখো কত আসবে, মাইনাস এখানে আসবে 6, আর এখানে 3, এখানে 6 ইকুয়াল টু হচ্ছে 0। আবার এখান থেকে তুমি 4 কমন নিতে পারো, তার মানে দেখো এখানে চলে আসবে, অর্থাৎ আলফা মাইনাস বিটা 9 ইকুয়াল টু 0, এটা 2 নং। এখন আমাদের কাজ হবে এই 1 এবং 2 এই দুইটা সমীকরণে সমাধান করে ফেলা। যদি সমাধান করে ফেলি তাহলে দেখো আমাদের মান চলে আসবে। তাহলে চলো আমরা 1 থেকে 2 কে একটু বিয়োগ করি। তাহলে একটু লিখবো, দেখো 1 বিয়োগ 2 কত আসবে, আলফা মাইনাস 3 বিটা মাইনাস 5, আর এখানে আলফা মাইনাস বিটা মাইনাস 9 মাইনাস প্লাস প্লাস, তার মানে এখানে চলে আসবে মাইনাস 2 বিটা, দেখো মাইনাস 2 বিটা, আর এখানে চলে আসবে প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে মাইনাস 2 বিটা মাইনাস 4, অর্থাৎ বিটা ইকুয়াল টু আমাদের চলে আসলো হচ্ছে 2। তার মানে বিটার ভ্যালু কিন্তু দেখো আমরা 2 পেয়ে গেলাম। এবার এই বিটা মানটা সুবিধাজনক যে কোনো এক জায়গায় বসিয়ে আমরা আলফা মান বের করে ফেলবো, তাতে দেখবা আমাদের পরিকেন্দ্রটা চলে আসবে। তাহলে একটু চলো লিখে ফেলি যে বিটা ইকুয়াল টু 2 2 নং এ বসিয়ে দেই। তাহলে বিটা ইকুয়াল টু 2 2 নং এ বসাই। তাহলে কত চলে আসে দেখো, আলফা মাইনাস 2 মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে আলফা মাইনাস 11 ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 11।
তাহলে আমরা কি বলবো, পরিকেন্দ্র হচ্ছে 11, কমা হচ্ছে 2। তাহলে একটু লিখে ফেলি, অতএব পরিকেন্দ্র, অতএব এখান থেকে লিখো, দেখো পরিকেন্দ্র 11, 2। এবার আমাদের দেখো এখান থেকে এখানে পরিকেন্দ্র বের করতে বলেছিল। হ্যাঁ, পরিকেন্দ্র শুধু বের করতে বলেছে। ওকে, দেখো আমরা এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার এটা আমরা? জি কোনো কনফিউশন নেই তো আমাদের, না? নো স্যার। স্যার এগুলো এগুলো মানে বললাম না যে অঙ্ক না, অঙ্কের বাচ্চা কাচ্চা আর কি, ও বললে চলে না এগুলারে। আচ্ছা, এবার আমরা একটু মনে করো 6 নাম্বার ম্যাথটাতে একটু চলে আসতে চাই। 6 নাম্বারে দেখো বলা হলো যে এখানে তিনটা, মনে করো 6-2 নাম্বারে আসি, বা 1 আর 2 একই অঙ্ক। 6-2 নাম্বারে বলা হলো, দেখাও যে এত এত বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাটি মূল বিন্দু দিয়ে যায়। এত এত বিন্দু দ্বয়ের সংযোগ সরল রেখাটি মূল বিন্দু দিয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছ একটা বিন্দু আছে থার্ড কোয়াড্রেন্টের, আর একটা বিন্দু আছে ফার্স্ট কোয়াড্রেন্টের, একটা -6 -3, আর একটা হচ্ছে 8,4। তাহলে দুইটা আছে আমাদের দুইটা কোয়াড্রেন্টে, খেয়াল করেছো? ফার্স্ট এবং থার্ড এরা মূল বিন্দু দিয়ে যাবে, প্রমাণ করতে হবে। তার মানে মূল বিন্দুটা এই দুইটা বিন্দুর সংযোজক সরল রেখার উপরে অবস্থান করছে না, বলতো? কারণ একটা থার্ড কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট, তাহলে মূল বিন্দুটা কোথায় আছে? এদের সংযোজক রেখা উপরে আছে। ওকে, তার মানে আমরা এখানে কনসেপ্ট কি, কনসেপ্টটা হচ্ছে যে তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। দেখো তো এই কনসেপ্টটা কিনা এখানে, জি স্যার। তিনটা বিন্দু হচ্ছে আমাদের একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, এবার তিনটা বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থান করে, দেখো তিনটা বিন্দু যদি একই সরল রেখার উপর অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা কাজটা করতে পারি, কিন্তু দুই ভাবে কাজটা করতে পারি। কিভাবে বলতে, তোমরা এসএসসি তে পড়েছিলে ক্ষেত্রফলের একটা কনসেপ্ট পড়েছিলে, মনে আছে কিনা? এসএসসি তে কিন্তু ক্ষেত্রফল পড়েছিলে, মনে আছে? জি জি স্যার। স্যার। ক্ষেত্রফল, মনে করো তিনটা বিন্দু যখন একই সরল রেখার উপর অবস্থান করবে, তিনটা বিন্দু যখন একই সরল রেখার অবস্থান করবে। আচ্ছা, তোমাদের তোমাদের কাছে কি নতুন বইটা না? Yes, আচ্ছা, আমি sir. এটা কোনটা জি স্যার। এটাই তো, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এবার পুরাতন, ও না ঠিক আছে, এই এই অঙ্কটাই -6 -3 এই না, -6 -3 8 4, জি স্যার, এটাই জি স্যার। এটাই কি না? জি স্যার। এটাই তো না? স্যার আচ্ছা, আমার আবার ওই যে নতুন বইটা যেন কই রাখলাম, এটা মনে হয় পুরাতন বই আর কি, এই জন্য আর কি কোনো আবার চেঞ্জ আছে কিনা জন্য বলতেছি। আচ্ছা, এখন তিনটা বিন্দু যখন একই সরলরেখার উপর অবস্থান করবে, তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করলে তোমরা জানো ওই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। তাহলে এই অঙ্কটা ওই ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে করা যায়। এটা হচ্ছে একটা কনসেপ্ট, যে তিনটা বিন্দু দ্বারা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করব। ওই ক্ষেত্রফল যদি শোনায়, তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি একই রেখা পড়া আছে, অর্থাৎ প্রদত্ত বিন্দু সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে একটা কনসেপ্ট, মানে এটা দিয়েও করা যায়। নেক্সট আর একটা কি আছে, আর একটা কাজ হচ্ছে, তোমরা এটা এসএসসি তে ঢালও পড়েছিলে তোমরা, যে তিনটা বিন্দু সমরেখ হলে এদের ঢালগুলি সমান হয়, জানি কিনা আমরা? ছিল না জি স্যার। ডাটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তার ঢালের মানে এই তিনটা, হ্যাঁ এই তিনটা বিন্দুর মধ্যে তুমি দুইটা দুইটা বিন্দু বিবেচনা করে তাদের ঢাল বের করতে পারো। তাদের ঢাল সমান হলেও আমরা সমরেখ বলতে পারি। আর ঢাল বের করার সূত্র এসএসসি তে পড়েছিলে, কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর। যদিও আমরা এটা 3.5 চ্যাপ্টারে পড়বো, আর ক্ষেত্রফল পড়বো 3 চ্যাপ্টারে। আচ্ছা, এটা গেল দুইটা কনসেপ্ট। এবার এই যে এই অধ্যায়ের যে সূত্র দূরত্ব নির্ণয়, এই দূরত্ব নির্ণয় দিয়েও আমরা কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে পারি। তাহলে চলো, যেহেতু আমরা এই অধ্যায়ে এখনো ঢাল জানি না, আমরা এই অধ্যায়ে এখনো ক্ষেত্রফল জানি না, তাহলে দূরত্ব নির্ণয় জানি। দূরত্ব নির্ণয় দিয়ে কিভাবে করতে হবে আমি সেটা একটু দেখাই দিচ্ছি। আর তোমরা যদি আসে তখন তোর অধ্যায় উল্লেখ থাকবে না, তুমি ক্ষেত্রফল দিয়ে করতে পারবা, ঢাল দিয়েও করতে পারবা, আবার এখন আমি যেটা শেখাবো দূরত্বও করতে পারবা। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলে, বলো স্যার। স্যার যদি দুইটা সরলরেখা যদি স্যার
স্যার দুইটি সরলরেখা যদি স্যার সমান্তর হয় তাহলে তো তাদের ঢালও সমান, ঢাল তাদের একই হবে। তাদের ঢালও সেক্ষেত্রে কি সমান স্যার হবে, এটা ঢাল দিয়ে করা ঠিক হবে? স্যার সেক্ষেত্রে স্যার এটা আমরা যদি স্যার হাল একই দেখায় সেটা কি করা ঠিক হবে? না, এইখানে তো তুমি এইটাতে তো তুমি দুইটি সরলরেখা পাচ্ছ না, কারণ তোমার পারফেক্ট বিন্দুগুলি দেওয়া আছে। একটা দেওয়া আছে থার্ড কোয়াড্রেন্ট, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা হচ্ছে মূল বিন্দু। তো তুমি তো দুইটি সরলরেখা পাচ্ছ না। কি বলছি কথা বুঝছো? তোমার তো দুইটা, তোমার এটা ভুল হবে যখন দুইটি সরলরেখা, কিন্তু সরলরেখাতে তুমি দুইটা পাচ্ছ না, পাচ্ছ তো একা। কি বলছি কথা বুঝছো? কিন্তু সরলরেখা দুইটা পাচ্ছ না, পাচ্ছ একটা সরলরেখা। ঠিক আছে, এই জন্য ঢাল দিয়ে করলে, ঢালের কনসেপ্ট অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই, কারণ এখানে একটা সরল রেখা তোমার, কারণ একটা থার্ড কোয়াড্রেন্ট, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা মূল বিন্দু, জাস্ট একদম একটা সরল রেখা। ক্লিয়ার? বুঝেছো ব্যাপারটা? থ্যাংক ইউ Okay, স্যার, থ্যাংক ইউ। তাহলে একটু চলো ভলেন্টিয়ার যে আছো তুমি একটু স্যার অ্যাবসেন্ট রোলটা একটু কাউন্ট করে ফেলো। হ্যাঁ, আমি এই একটু বোঝানোর পরে। আচ্ছা, ওকে, তোমরা হতাশ হয়ে যেও না। এই ইয়েটা স্টানটা একটু পড়ে গিয়েছিল, ব্যাপার না। তোমরা তো লাইনে হবে নাকি? জি স্যার। জি স্যার আছে। জি স্যার। আমরা হতাশ হচ্ছি না স্যার, আমরা লাইনে আছি আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, ওকে, আরে তোমরা থাকতে কোনো ভরসা নেই, বুঝো নাই? আচ্ছা, হ্যাঁ, ভরসা নাই। মনে কিছু না, আরে ভরসা তো আছে, এমনি বলি আর কি। এবার এখান থেকে একটু দেখো, এই সরলরেখার কনসেপ্ট ব্যবহার করে ক্যামেরাটা বা স্যার অফ আমরা হয়ে আছে। ক্যামেরা অফ। ব্যবহার করে কিভাবে ব্যাপারটাকে করতে পারি সেই ব্যাপারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো আমি তিনটা পয়েন্ট আগে একটু কনসিডার করে নিই, একটু বুঝাই নিই, তারপরে বলছি। ওকে, মনে করো এখানে একটা বিন্দু বললাম এ, এখানে একটা বললাম বি, এখানে একটা বললাম সি। ওকে, তিনটা দেখো কিন্তু একই রেখায় না, খেয়াল করেছো? আমি তিনটাকে কিন্তু তিনটা প্লেসে ভাবে এমন ভাবে দিলাম যে এই তিনটা বিন্দু একই সরল রেখা না থাকে। দেখো তো আছে কিনা? এক সরল রেখা কি আছে? নাই কিন্তু। স্যার এখান থেকে এটা যোগ করো, এই হচ্ছে একটা সরল রেখা। এখান থেকে এটা যোগ করো, এই হচ্ছে আর একটা সরল রেখা। তাহলে এখান থেকে তুমি এসি আর বিসি কে যোগ করো, দুটো দূরত্বকে যোগ করো, আর এখান থেকে একটু সংযোগ করে, এই হচ্ছে আর একটা সরল রেখা। দেখবা এবি আর বিসির যোগফলটা এবি এর সমান হবে না। দেখো এসি আর বিসির যে যোগফলটা, এটা কিন্তু এবি এর সমান হলো না। খেয়াল করেছো? এবি এর কিন্তু সমান হলো না, খেয়াল করেছো কিনা? আচ্ছা, যদি এমন আমি করতাম, এভাবে যদি করতাম যে এখানে আমি বললাম ডি বিন্দু, এখানে বললাম ই বিন্দু, এখানে বললাম এফ বিন্দু, যদি এমন হতো যে ডিই যোগ ইএফ ইকুয়াল টু হচ্ছে ডিএফ, তাহলে দেখো তো এটা একই সরলরেখা অবস্থান করতো কিনা? যদি ডিই আর ইএফ এর যোগফলটা, ডির দূরত্ব আর ইএফ এর দূরত্ব যদি দুইটা দূরত্বের যোগফল যদি ডিএফ এর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু একই সরলরেখা অবস্থান করে, তাছাড়া বলতে পারব না। দেখো তাই কিনা? এখানে একই সরলরেখা অবস্থান করেছিল বিধায় এটা সত্য হয়েছে, ইকুয়াল হয়েছে। আর এখানে একই সরলরেখা ছিল না বিধায় এই দুইটার যোগফল এবি এর সমান হয় নাই। তার মানে আমরা যদি দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে সমরেখ প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? দুইটা দূরত্বকে যোগ করে যদি টোটাল ডিস্টেন্সটা সমান হয়, তাহলে আমরা বলতে পারবো সমরেখ। আর যদি সমান না হয় তাহলে সমরেখ বলতে পারবো না। তাহলে দেখো তো দূরত্বের কনসেপ্টটা থেকে সমরেখ বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই কনসেপ্ট অ্যাপ্লাই করব এই দূরত্ব নির্ণয় দিয়ে করার ক্ষেত্রে। তবে তোমার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অপশন আছে, তুমি বিভিন্ন ভাবে করতে পারবে। আচ্ছা, চলো একটু শুরু করি এভাবে 6 এর 2 নাম্বারটা। তো অ্যাবসেন্ট রোল কাউন্ট করা হয়ে গেছে? অ্যাবসেন্ট রোলটা কাউন্ট হয়ে গেছে কিনা একটু বলো তো, লিখে নেই। Yes, sir. কত স্যার? 1220308. না না, তুমি লাস্টের ইয়ে বলো, 3 08 করে বলো। মানে রোল 8 হচ্ছে অ্যাবসেন্ট, তাই তো? Yes, sir.
হ্যাঁ বল। 15, 15, 29, 29, 40, 40, 41, 41, 65, 65, 84, 84, 102, 102, 104, 04, 126. 126 আর আছে? Sorry. আর নেই স্যার। এর ভিতর যদি কেউ জয়েন করে একটু আমাকে বলবা। মনে করো আমাদের তো আসলে নেটওয়ার্ক নির্ভর ক্লাস না এখন, যদি ইনকে জয়েন করো, যদি দেখো যে তুমি অ্যাবসেন্ট আসছো একটু বলবা, প্রেজেন্ট করে দিব। নেটওয়ার্কের সমস্যা যে কোনো সময় হতে পারে, আমার এখানে হতে পারে, তোদেরও হতে পারে। আচ্ছা, তা চলো আমরা একটু চলে আসি 6 হচ্ছে 2 নাম্বার ম্যাথটা। তার এখানে দেখো আমরা লিখে নেই, বিন্দুগুলি একটু লিখে নেই। মনে করি এভাবে একটু লিখবো। মূল বিন্দু তো ও আমরা এভাবে ধরে নিলাম। আর একটা হচ্ছে এ -6 -3, আর আরেকটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে বি ধরে নিলাম হচ্ছে 8, ওকে। আমরা এই একই রেখার উপর অবস্থান করবে, ব্যাপারটা কিভাবে দেখো। আমরা প্রথমে এই ও এ অর্থাৎ ও এ ও বি এই দুটোকে বের করব, এই দুটো দূরত্ব বের করব। এই দুটো দূরত্বের যোগফল যদি এ বি এর সমান হয়ে যায়, তখনই আমরা বলবো যে এরা সমরেখ, মানে দুইটা বিন্দু মূল বিন্দু দিয়ে যায়, এটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি, মনে করো এ ও। এ ও ডিস্টেন্সটা তাহলে আমরা লিখে ফেলি, বা এখানে -6 -0 হোল স্কোয়ার -3 -0 স্কোয়ার। তার মানে এখানে দেখো 36, এখানে আসবে 9, তার মানে এখানে রুট ওভার আসবে, এখানে কত, এখানে 5, আর এখানে দেখো 4, 45। আচ্ছা, তাহলে 45 কে আমরা কি বলতে পারি, আমরা 3, 15, 45, তাই তো। তার সরি, তার মানে আমরা এটাকে কি লিখতে পারতেছি, আহ 5, 9, 45, 9 দিয়ে ভাঙতে পারতেছি, তার মানে 3√5। আচ্ছা, আমরা এখান থেকে আবার বের করতে চাই, দেখো ওবির ক্ষেত্রে আমাদের কত আসবে, 0 -8 হোল স্কোয়ার, 0 -4 হোল স্কোয়ার। তার মানে এখানে 64, এখানে আসবে 16। তার মানে এখানে দেখো 0, আর এখানে 7, আর এখানে 8। তার মানে এখানে 16 গুণ হচ্ছে 5, তার মানে 4√5। এবার আমরা এখান থেকে বের করব এবিটা। তাহলে এবি তে কত আসে দেখো, -6 -8 এখানে হোল স্কোয়ার, মাইনাস কি দেখো হোল স্কোয়ার, -6 -8, তার মানে এখানে কত আসবে, -14 হোল স্কোয়ার, আর এখানে -7 হোল স্কোয়ার। তাহলে একটু দেখো 14 এ কত আসবে, 14 এ দেখো 14 স্কোয়ারে আসবে হচ্ছে 196, 196, এখানে 49, তার মানে এখানে প্লাস হচ্ছে 49, 245। এবার যদি রুট ওভার করো 245 কে, তাহলে দেখো 7√5। তাহলে এবার আমরা একটু লিখবো এখন এই ও এ প্লাস হচ্ছে ও বি ইকুয়াল টু, এখানে ছিল 3√5 প্লাস এই জায়গাতে ছিল দেখো 4√5, তার মানে 7√5 ইকুয়াল টু দেখো এ বি। তার মানে আমাদের ওই যে একটু আগে যেটা দেখালাম দূরত্ব নির্ণয়ের মাধ্যমে কিভাবে বের করে, এই ব্যাপারটা কিন্তু তোমরা বুঝে গেছো। 41, 68 অন জয়েন করছে, 41, 68 ওরা তো আগে থেকেই ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলবো, এবার আমরা লিখবো যে অতএব এত বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাটি, তাহলে অতএব -6 -3 এবং 8,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটি, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায়, ওকে। তার মানে এটা আমরা প্রমাণ করে দিলাম, দেখো ক্লিয়ার কিনা।
মানে বললাম না এই অধ্যায়ে কোন অঙ্কের বাচ্চা আর কি। ওকে, এবার তোমরা একটু খেয়াল করবে এই 7 নম্বরে যে অঙ্কগুলি আছে এগুলো হচ্ছে আরো সহজ। আমাদের এখানে বর্গের শীর্ষবিন্দু দেখাতে হয়। বর্গের শীর্ষবিন্দু দেখাতে গেলে তোমরা জানো যে কিভাবে দেখাই আমরা। বর্গের কি করি, বর্গ যদি আমাদের প্রমাণ করতে হয়, তোমাদের যদি বর্গ প্রমাণ করতে বলে তোমরা কিভাবে প্রমাণ করবা? বর্গ প্রমাণ করতে আমরা তার 4টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, কর্ণগুলি যদি সমান হয়, তাহলে বর্গ হয়ে যাবে। যদি তোমাকে দেখো রম্বস প্রমাণ করতে বলে কি করবা? রম্বস প্রমাণ করতে গেলে রম্বসের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য সমান বের করলে হয়ে যাবে, আর সাথে বের করতে হবে 2টা কর্ণ সমান, এটা দেখাতে হয়। কারণ বর্গ রম্বসের পার্থক্য হচ্ছে ওই জায়গা। যদি দূরত্ব দিয়ে তোমরা পার্থক্য বের করতে চাও তাহলে বর্গের ক্ষেত্রে 4টা বাহু সমান, রম্বসের ক্ষেত্রে 4টা বাহু সমান, বর্গের ক্ষেত্রে কর্ণ সমান, আর রম্বসের ক্ষেত্রে কর্ণ সমান না। তো এই দৃষ্টি দিয়ে তোমরা এটাকে বের করতে পারবে, এটা তেমন কিছু না, এখানে অবশ্যই পারবে। তো চলো আমি 8 নম্বর অঙ্কটায় চলে যাই। 8 নম্বর একটু বড় হবে, যে জন্য 8 নম্বর অঙ্কটা একটু করাই দেই, কারণ এটা তোমরা পারবে, তারপরও একটু বড় হওয়ার কারণে ক্যালকুলেশনের গত কারণে আমি দিতে চাচ্ছি 8 নম্বর। এই অধ্যায় কিন্তু মানে কিছুই না, তোমরা বুঝতেই পারছো। এই অধ্যায়ে যে কিছু থিওরি, পোলার, কার্তেশীয় এটাই পড়ার, ছাড়া এই অঙ্ক আর তেমন নাই। মানে যে দূরত্ব নির্ণয়, এই অঙ্ক তো তোমরা বুঝতেই পারছো, এগুলো কি পরীক্ষা আসে তো? এই যে যেটা করালাম তোমাদেরকে মনে হয় এগুলো আসতো? হ্যাঁ, আচ্ছা একটু লিখে ফেলি। দেখো দেওয়া আছে x, y বিন্দুটি, দেওয়া আছে x, y বিন্দুটি আমরা লিখবো। দেখো a প্লাস বি, এখানে b মাইনাস a প্লাস বি, b মাইনাস a, এবং এখান থেকে বলবো a মাইনাস বি, এখানে হচ্ছে a প্লাস বি। তাহলে x, y বিন্দুটি a প্লাস বি, b মাইনাস a প্লাস বি, b মাইনাস a মাইনাস বি, a প্লাস বি বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী। বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী, বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী, এইটা হচ্ছে কোশ্চেনে বলা আছে। তো এটা হলে আমাদেরকে দেখাতে হবে যে bx ইকুয়াল টু ay, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা একটু আমরা দেখে নেই। ওকে, তাহলে একটু লিখে ফেলি এভাবে। প্রশ্নে যেহেতু দিয়ে আসছে, তার মানে অতএব দিয়ে লিখতে পারো, প্রশ্ন মতে লিখতে পারো, তোমার ওকে। তার মানে দূরত্ব নির্ণয় করতে চাই, x মাইনাস a প্লাস বি, এই যে x মাইনাস, দেখো a প্লাস রুট ওভার x মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, y মাইনাস বি মাইনাস a হোল স্কোয়ার। আচ্ছা, আবার এখান থেকে দেখো লিখতে পারি রুট ওভার x মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে y মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। দেখো, আর দূরত্ব নির্ণয়ের যে সূত্র জানি, রুট ওভার প্রথম বিয়োগ প্রথম স্কোয়ার, আবার দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় হোল স্কোয়ার, প্রথম বিয়োগ প্রথম হোল স্কোয়ার, দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় হোল স্কোয়ার। এবার এই যে আমাদের রুট আছে, এই রুটকে তুলে দেওয়ার জন্য আমরা এখানে একটু বর্গ করে দিব। রুটকে তুলে দেওয়ার জন্য আমরা এখানে বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে আমাদের কি থাকবে? এখানে থাকবে a প্লাস হোল স্কোয়ার, এখানে থাকবে y মাইনাস বি মাইনাস a হোল স্কোয়ার, আর এখান থেকে হবে x মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে থাকবে y মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার এই অঙ্কটাকে এখন আমরা করতে পারি দুই ভাবে। সেই দুই ভাবে একটু বলতেছি, যার যেভাবে সুবিধা, যে যেভাবে সুবিধা মনে করো সে সেইভাবেই করবে। দুই ভাবে বলতে আমি বোঝাচ্ছি, তুমি যদি চাও যে আমি এখানে ব্রাকেট তুলে দিব, তাহলে তুমি এখানে কি লিখবা? তুমি লিখবা x মাইনাস মাইনাস বি, এখানে লিখবা y মাইনাস বি প্লাস এ। তখন তুমি সূত্র ফেলতে হবে তোমাকে, এই যে এরকম একটা সূত্র আছে না, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র, এই সূত্রটা মনে আছে তোমাদের? এটা
a প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্র ফেলতে হবে। যদি তুমি এখানকার ব্র্যাকেট তুলে দাও, এখানকার ব্র্যাকেট তুলে দাও, এখানে তুলে দাও, তাহলে এই সূত্র প্রয়োগ করতে হবে। তারপর এই সূত্রটা প্রয়োগ করতে হবে তোমার টোটাল হচ্ছে 4 জায়গাতে। 4 জায়গাতে এই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে বড় সূত্র a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca করতে হবে। এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন আছে, আমি ব্র্যাকেটটা তুলবো না, না তুলে এটাকে এ ভাববো, এটাকে ভাববো। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। বলো কোনটা তোমরা ইন্টারেস্টেড ফিল করো? সেকেন্ডটা। সেকেন্ডটা অবশ্যই সেকেন্ডটা, কারণ সেকেন্ডটা, কারণ এটা দিয়ে তোমার এই সূত্রটা 4 দিকে করা মানে বিশাল বড় টার্ম পাওয়া। তার থেকে আমরা সেই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই 4 জায়গাতে প্রয়োগ করে দেই। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে দেখো বি স্কোয়ার, এখানেও দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে দেখো বি স্কোয়ার, এখানে আবার আসো দেখো a স্কোয়ার মাইনাস 2ab দেখো এখানে বি স্কোয়ার, এবার এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস দেখো a প্লাস বি হোল স্কোয়ার। এতে করে দেখবা দুইটা পাশ থেকে বেশ কিছু টার্ম বাদ চলে যাবে। দেখো এই হচ্ছে এক্স স্কোয়ার, এই হচ্ছে ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদেরকে আমরা দিতে পারি, দেখো তো পারি কিনা? বাদ দিতে জি পারি। স্যার। আচ্ছা, জি স্যার। আবার এই আর একটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে এসে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এদেরকেও দেখো বাদ দিতে পারি না। ওকে, এবার এইটাকেও বাদ দিব, তবে একটু একটা দুটো লাইন একটু বেশি করে বাদ দিব। এটা আছে বি মাইনাস এ, এটা আছে এ মাইনাস বি, এটাও বাদ যাবে, তবে এই জায়গা থেকে একটু মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস বি বানিয়ে তারপরে বাদ দিব, অথবা এখানে হোল স্কোয়ারের সূত্র ভেঙে দিয়ে হোল স্কোয়ার সূত্র ভেঙে দিয়ে বাদ দিব ইচ্ছা। তার মানে আমরা এখানে মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস বি হোল তৈরি করেও বাদ দিতে পারি, অথবা এখানে হোল স্কোয়ার সূত্র ভাঙবো, এটা হোল স্কোয়ার সূত্র ভাঙবো, তারপরে বাদ দিব। ইচ্ছা কোনটা করতে চাও? প্রথমটা ওই মাইনাস কমন নিয়ে হোল স্কোয়ার করে বাদ দিই। ওকে, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলোকে বাদ দিলাম, আর এখানে একটু গুণ হয়ে যায় 2ax, দেখো 2ax 2ax মাইনাস 2bx, 2ax মাইনাস 2bx, এটা তো বাদ চলে গেল। আবার এখানে মাইনাস 2by প্লাস 2ay মাইনাস 2by প্লাস 2ay, এখান থেকে একটু চলো মাইনাস কমন নিয়ে a মাইনাস বি বানাই দিলাম হোল স্কোয়ার, এই যে। আর এখান থেকে চলে আসবে মাইনাস 2ax প্লাস এখানে 2bx মাইনাস 2x প্লাস 2bx, আর এখানে তো a মাইনাস বি হোল স্কোয়ার ছিল থাকলো, আর এখানে দেখো ay মাইনাস 2by, এই হচ্ছে আমাদের থেকে গেল মাইনাস 2ay, আর এখানে মাইনাস 2by। এবার আমরা একটু এখান থেকে একটু লিখে ফেলি, আবার দেখো কিন্তু বাদ দেওয়া যায়। এবার আবার একটু কাকে কাকে বাদ দেওয়া যায় সেই বিষয়টা একটু এখান থেকে একটু দেখ। আমরা এই জায়গা আছে দেখো 2ax, খেয়াল করেছো এই যে জায়গা 2ax মাইনাস 2x বাদ দেওয়া যায়। এই জায়গা দেখো মাইনাস, এখানে দেখো মাইনাস 2by, এটা বাদ দেওয়া যায়, দেখো তো কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বাদ দেওয়া যায় ফাইনালি দেখো এই জায়গাতে কত থাকবে 2bx, এখানে 2bx, আর এখানে দেখো প্লাস 2ay, আর এটা এই স্কোয়ারের কারণে মাইনাসটা বাদ দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার চলে আসলো। আর এখানে দেখো 2bx মাইনাস 2ay a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দুইটা সাইড থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারটাকে বাদ, ওকে, তাহলে দেখো এই জায়গাতে আমাদের কি চলে আসবে, তাহলে এখান থেকে আমাদের চলে আসবে 2bx প্লাস 2ay, আর এখান থেকে 2bx প্লাস 2ay। এখন আমাদের কাজ হবে x গুলিকে এক সাইডে নেওয়া আর y গুলিকে এক সাইডে নেওয়া, x এক সাইডে থাক y এক সাইডে থাক। এখানে 2ay এটাকে এই পাশে নিয়ে আসি প্লাস 2ay, 2bx এটাকে ওই সাইডে নিয়ে যাই প্লাস 2bx, তারপর 4ay
আর এখানে দেখো 4x, তাহলে বোথ সাইড থেকে আমরা এখন 4 কে বাদ দিয়ে দেই, তাহলে দেখো আমাদের আনসারটা চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে চাই দেখো ay, আর এখান থেকে লিখতে চাই bx, দ্যাট মিন্স bx ইকুয়াল টু ay, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। দেখো ক্লিয়ার কিনা, একদম সহজে ক্যালকুলেশন থেকে আমরা একটু মুক্তি পেলাম। যদি এইভাবে করি তাহলে অনেক বেশি ঝামেলা থেকে একটু মুক্তি পেলাম। এবার এটা তোলা শেষ করো তোমরা, তোলা হয়ে গেলে আমরা 9 নম্বর ম্যাথে একটু যাব। দেখো তোলা হয়ে গেছে কিনা, তোলা হয়ে গেছে না আমাদের? Yes, sir. আচ্ছা, 9 নম্বরের এই অঙ্কটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। এই 9 নম্বর দেখো, এখানে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই 9 নম্বরের অঙ্কটা, এরপরে তোমার এখানে একটা অঙ্ক আছে 11 নম্বর, 11 1 নম্বরটা, 9 এর 1 নম্বর, 11 এর 1 নম্বর, 12, এই জাস্ট দুটো ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, 9 এর 1 নম্বরে কি বলা হয়? দেখ, 9 এর 1 নম্বরে বলা হলো যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3, ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডী, তার দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, তাহলে চলো আমি একটু চিত্রটা এঁকে ব্যাপারটাকে একটু বোঝাই যে আসলে কোশ্চেনটা কি বলেছে, মানে কোশ্চেন আনতে চায়। ওকে, তাহলে আসো এখানে 9 এর নাম্বার। আমি একটা বৃত্ত তৈরি করতে না হলো ভাবা যে অত্যন্ত সুন্দর বৃত্ত হয়েছে, মনে করবা, বুঝছো? হয় নাই কিন্তু মনে করবা। কি মনে করবা? স্যার তো চরম একটা বৃত্ত আঁকছে, অনেক সুন্দর হয়েছে। কে মনে করতে আপত্তি নেই তো আমাদের? No, sir. Oh, sir. না স্যার, চরম বেশি। চরম হয়েছে, চরম। চিত্র কখনো খারাপ হয় না, বুঝছো? সুন্দর। জি স্যার, অনেক সুন্দর হয়েছে। কেন্দ্র কত? 5,3। তোমরা তো সুন্দর বলছো, আমার কাছে সুন্দর লাগতেছে না। আচ্ছা, এই মনে করলাম আর কি। এবার একটু বলি আসলে কি বলো। দেখো, এই বৃত্তের কেন্দ্র 5,3 আছে, আমরা এখানে কেন্দ্র 5,3 দিলাম। এখন এই বৃত্তের অভ্যন্তরে আমরা কি অসংখ্য জ্যা তৈরি করতে পারবো না? কারণ আমরা জানি পরিধির, এই যে পরিধির যে কোনো দুই বিন্দুর যে সংযোজক রেখা, তার এই বৃত্তের ভিতরে আমরা অসংখ্য জ্যা তৈরি করতে পারবো, অসংখ্য। এই অসংখ্য জ্যায়ের মধ্যে আমাদের একটা মাত্র জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। কোন জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে? যে জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে 3,2, ওই জ্যাটারই কেবলমাত্র দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ব্যাপারটা কি? একটা বৃত্তে আমরা অনেকগুলি জ্যা তৈরি করতে পারি, অসংখ্য তৈরি করতে পারি, তবে আমাদের এখানে একটা মাত্র জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, যে জ্যা তার মধ্যবিন্দু হবে 3,2, অর্থাৎ 3,2 মধ্যবিন্দু বিশিষ্ট জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের বের করতে বলছে। এটাই হচ্ছে আমাদের। এবার একটু কোশ্চেনটা পড়ো, দেখো বুঝছো কিনা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডী হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো ক্লিয়ার কিনা, কোশ্চেনটা ক্লিয়ার কিনা আগে? জি স্যার, জি স্যার। Yes, sir. সবারই কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা জানো ছোটবেলা থেকে বৃত্ত রিলেটেড কাজ করে আসছো। কখনো বৃত্ত যদি আঁকো বা বৃত্ত সম্পর্কে কিছু লিখো, প্রথমে তার কেন্দ্রের পরিচয়। বৃত্ত কেন্দ্র ছাড়া বৃত্ত শুরুই করা যায় না, এই জন্য প্রথমে বৃত্তের কেন্দ্রের পরিচয় দিতে হবে। তাহলে চল আমরা এখান থেকে একটু লিখে ফেলি। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
এবি এর মধ্যবিন্দু সমদ্বিখণ্ডক মানে তো মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে মনে করা। এখানে তো দেওয়াই আছে, মনে করি কেন লিখছি, অক্ষর লিখছি তো আমরা, সেই সি দিলাম ডি দিলাম, এই জন্য মনে করে লিখছি। শিরোবিষ্ট বৃত্তের এবি এর মধ্যবিন্দু ডি এবং বৃত্তের ব্যাসার্ধ ও সি এ ইকুয়াল টু হচ্ছে 5। বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 দেওয়া আছে, এই হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, ই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে সিডি দৈর্ঘ্যটা তো আমরা বের করতে পারি না। এখান থেকে চলো আমরা সিডি দৈর্ঘ্যটাকে একটু বের করি। তার মানে কত আসবে, 5 মাইনাস 3 হোল স্কয়ার, 3 মাইনাস 2 হোল স্কয়ার, তার মানে এখানে আসবে দেখো 4, এখানে আসবে 1√5। আচ্ছা, এবার একটু দেখো, আমরা ছোটবেলায় একটা উপপাদ্য পড়েছিলাম এই বৃত্ত রিলেটেড, এরকম ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো তো পড়েছে কিনা? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা কথাটা একটু লিখবো, কেন লিখবো সেটা বলতেছি আর কি। লিখবো আমরা জানি সংক্ষেপে হলো আজা, মানে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে, তোমাদের তো ক্লাস নাই এরপরে, সে কি না স্যার নাই। না স্যার, জাস্ট আমার 2-3 মিনিট একটু বেশি সময় লাগতে পারে, এই জন্য বললাম। আর অঙ্কটা শেষ করবো তো একটু সময় লাগতে পারে, 2 মিনিট বেশি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দুইটা কথা এখানে হচ্ছে, দুইটা অঙ্কিত লম্ব আর একটা ওয়ার্ড হচ্ছে সমদ্বিখণ্ডিত। তার মানে ব্যাপারটা এরকম হবে, যদি লম্ব হয় তবে সমদ্বিখণ্ডক, উল্টা ভাবে যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে কি হবে, লম্ব হলে সমদ্বিখণ্ডক, বিপরীত ক্রমে সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে লম্ব হবে। দেখো তো কথাটা বলতে পারি কিনা? Yes, sir. লম্ব হলে সমদ্বিখণ্ডক, তাহলে সমদ্বিখণ্ডক হলে লম্ব। এখন আমার কোশ্চেনে আমাদের এই জায়গাতে সমদ্বিখণ্ডক কথাটা বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে কিনা কোশ্চেনে? জি স্যার। কোশ্চেনে সমদ্বিখণ্ডক বলা আছে, কোশ্চেনে যেহেতু সমদ্বিখণ্ডক বলা আছে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো সিডি লম্ব এ বি। দেখো বলতে পারবো কিনা? তাছাড়া কিন্তু বলা যাবে না। ওই লজিক অনুযায়ী যেহেতু সমদ্বিখণ্ডক কোশ্চেনে বলে দেওয়া আছে, ওই লজিক অনুযায়ী আমরা বলতে পারবো যে অতএব সিডি লম্ব হচ্ছে এবি। তাছাড়া কিন্তু বলা যেত না যদি সমদ্বিখণ্ডক বলা না থাকতো। ক্লিয়ার কিনা? Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, এবার লম্ব যদি তুমি বলতে পারো, তার মানে তুমি এখানে একটা সমকোণ মানেই হচ্ছে এসিডি সমত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে তুমি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখান থেকে লিখো এসিডি সমকোণী ত্রিভুজের, এসিডি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এডি স্কয়ার প্লাস লিখো সিডি স্কয়ার আর এখানে লিখো এসি স্কয়ার। দেখো আমরা এসি এর ভ্যালু জানি, সিডি আমরা বের করেছি, তার মানে এখানে এডি স্কয়ার, আমরা সিডি বের করেছি হচ্ছে √5, এসি দেওয়া আছে 5, তার মানে এডি স্কয়ার এখানে 5, এখানে 25, এখানে এডি স্কয়ার 25 মাইনাস 5, এখানে এডি স্কয়ার এখানে 20, তার মানে এখানে দেখো এডি ইকুয়াল টু আসবে √20, অবশ্যই প্লাস মাইনাস নয়, তার কারণ হচ্ছে এডি একটা ডিসটেন্স বা অবশ্যই নেগেটিভ হবে না। আমরা যদি রুটের আগে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু এখানে দিতে পারবো না, কারণ এটা দ্বারা দূরত্বকে বোঝাচ্ছে, এডি একটা ডিসটেন্স কে বোঝাচ্ছে, যে কারণে আমরা এইখানে প্লাস মাইনাস আনতে কিছু নেই, মানে প্লাস আছে মাইনাস আনতে পারবো না। তার মানে এখানে এডি ইকুয়াল টু 2√5। আমরা কি কোশ্চেনেই বলে দিয়েছিল ডি হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এবি ইকুয়াল টু কত হবে, 2AD। এবি ইকুয়াল টু 2AD,
যেহেতু ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তাহলে দেখো তো এবি ইকুয়াল টু কত হবে? 2AD হবে কিনা? Yes, sir. তার মানে এখান থেকে লিখি জ্যা এর দৈর্ঘ্য, অতএব জ্যা এর দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 2AD। তার মানে এখানে 2 ইন্টু, এখানে দেখো 2 ইন্টু 2√5, তার মানে চলে আসবে এখান থেকে 4√5 একক। দেখো আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। একটু দেখো কি পরবর্তীতে জয়েন করেছো কিনা, একটু দেখো পরবর্তীতে কেউ জয়েন করেছো কিনা। জয়েন করণে পড়ে, আচ্ছা ঠিক আছে। তাহলে স্যার আজকে এই পর্যন্ত রাখবো, বা স্যার বলো, বা আমার স্যারের সাথে কথা হলে আমিও বলবো 9-1 পর্যন্ত করিয়েছি, যেগুলো করিয়েছি বলো। আর স্যার মনে করলে মানে আরো করাবেন, বা যা করাবেন স্যারই করাবেন। তো একদিন ক্লাস নিলাম তোমাদের, তো তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা ক্লাস আমাকে সহযোগিতা করেছো, তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, Sir, আপনাকেও ওকে।